প্রেমে ব্যর্থ হয়ে মজনু হয়ে রেল স্টেশনে শুয়ে থাকা সবচেয়ে সোজা, এনে কিছু করা লাগে না, চুলদারি কাটানো লাগে না, ইনকাম করা লাগে না, গিয়ে পড়ে থাকলে মজনু হয়ে গেলাম। পাগলের মতন মুখে মজনু হওয়া সবচেয়ে সোজা, বড়লোক হওয়া প্রেম কইরা। তোমার যদি আজকে ভাই মাসে 2 লাখ টাকা ইনকাম থাকতো, তোমার শাশুড়ি এসে বলতো আমার বিয়ে করো, ঘটনা এটাই সত্যি। তোমার 15,000 টাকা বেতন ওরে পোষাইতেছে না, আমি এর সাথে থাকবো না, ফকির বলা। আমি আপনি যেটা বলছেন সেই অ্যামাউন্ট আমি ইনকাম করব, সৎ পথে ইনকাম করব। অবশ্যই ইনকাম করার পরে কথা বলবো, আগের কোনো কথা নেই। আগে কোনো কথা হবে ব্যাস ইনকাম করো, আমাকে দেখাও ভাই এই যে আমার অ্যাকাউন্টে জমছে, আমি নিজে তোমার সাথে দরকার যাব। তাহলে আপনি কথা দিচ্ছেন? অবশ্যই কথা দিচ্ছি, 10 মাস সময় তোমার আজকে থেকে। আপনি 10 মাস সময় দিচ্ছেন, আমি 6 মাস সময় নিয়ে যা থেকে বের। ঠিক আছে, এইসব ডায়লগ বহু দেয়া যায়। ঠিক আছে, আমি ডায়লগ বহু দেয়া যায়, প্রেমে বহু পাগলামি করা যায়। আমি জানি, কাজ অনেক কঠিন, যখন ঘাম হয় জিনিস কাঁধে করে উঠাইতে হয়, পুরুষ হইতে হয়, তখন অনেক কঠিন। এটা আমি জানি। এখন করে দেখাও, করে দেখাও, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ থাকলো। আজকে ডেট লিখে রাখো, 6 মাস পরে তুমি আসবে, তোমার ডেট 6 মাস পরে এই জায়গাতে আসবো ইনশাআল্লাহ। আমি যাব, আপনাকে আমি নিয়ে যাব, আমি তোমার শ্বশুরবাড়ি যাব, দেখবো সে কে এসে। ওকে, ঠিক আছে, ডান। অন্যায়ের প্রতিবাদ তখন করা হবে যখন ওই পার্সেন্টটা চাইবে। আপনার বউ যদি চাইতো, আমি বলতাম ঝাঁপায় পড়েন। আপনার বউ চায় না, সো কোনো কথা হবে না। আর 18 বছর উপরে বয়স, তার হাত পা শিকল দিয়ে বাঁধে রাখে নাই, সে প্রতিবন্ধী না। সো যদি সে না চায়, আপনি একবারের জন্য যাবেন, একবার খালি তার জিজ্ঞেস করবেন তোমার কেউ বাঁধে রাখছে, ধরে রাখছে, আটকা রাখছে, আমি এসে সিটে নিয়ে যাবো। সে যদি না বলে, তাহলে দ্বিতীয়বার যাবেন না। তার মানে হচ্ছে আপনার এটাতে বলা যায় যে মেয়ে যদি না চায়, প্রশ্নই আসে না। মেয়ে ছেলে কেউ না চাইলে প্রশ্নই আসে না ভাই। দ্যাটস এ সংসার, এটা চুক্তি। আপনিও কাগজে সই করছেন, সেও সই করছে, তো চুক্তি। চুক্তিতে 50% আপনার, 50% তার। একজন টাইনে পারবে, আরেকজন টানবে না, তা তো হইতে পারবে না। আপনার কষ্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে না, তার মানে কি সে আপনাকে ভালো বাসে না, খেলা শেষ। সো আপনি নিজের যত্ন নেন, আল্লাহ আপনাকে আপনার ভালোবাসা মানুষ নিশ্চয়ই দিবে। আর কাগজের কাজ উকিল ধরেন, জিজ্ঞেস করেন, ওরা যদি ডিভোর্স না দেয় আপনি দিয়ে দেন। যে একবার আপনাকে অপমান করতে পারে অন্য একজন মানুষের কথা শুনে, তার আপনি আবার ঘরে উঠাবেন? এটা তো অসম্ভব। এখন আমি ডিল শেষ। ও আপনি ওরে হারাইছেন, তার চেয়ে বড় কথা ও আপনারে হারাইছে, কারণ আপনি একটা ভালোবাসতে পারা মানুষ। এখন আমি যখন আমার ওয়াইফকে জড়াই ধরে চুমু দিতেছি, তখন হচ্ছে আমার নানি শাশুড়ি যে নানি এসা পিছন থেকে আমার আমদুম করে থাবড়াইতেছে, এই স্যার স্যার স্যার, আমার ওয়াইফ তো কিছু বলতেছেন আমাকে, আপনি কিসের জন্য আমার গায়ে হাত দিচ্ছেন? আমি ডাইরেক্ট বলতেছি, আপনি কিসের জন্য আমার গায়ে হাত দিচ্ছেন? আমার ওয়াইফকে সারাদিন যা কিছু হয়েছে, এখন তো আমার ওয়াইফ তো হাসতেছে, তার মানে খুশি আমাকে পেয়ে আমার ওয়াইফ। আপনি কিসের জন্য আমার গায়ে টাচ করতেছেন? আমি ডাইরেক্টলি বলতেছি। তো এইভাবে গোলামের ঘরে গোলাম বিভিন্ন রকমের গালাগালি কইরা উনি এক প্রকার যে আমার ওয়াইফকে যে বাহিরে নিয়ে গেল, এই যে ওর আম্মুর কাছে চলে গেছে। আমি অনেক চেষ্টা করছি ফিরে আনার জন্য, যতবার চেষ্টা করছি ততবার আমার ওয়াইফ খেপে আসে আমাকে মারার জন্য, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বোবার মতন দাঁড়ায় থাকে। বউকে না হচ্ছে, বউকে যদি একটা 3 পিস দাও, বউকে 3 পিস না দিলেও চলবে, 3 পিসটা শাশুড়িকে দাও, তোমার বউ যাবে না কখনো। যদি ফল খাওয়াতেই হয়, বউকে খাওয়াইও না, বউকে না খাওয়াইলেও চলবো, ফলটা শাশুড়িকে খাওয়াও, বউ কখনোই যাবে না। হাতে বউকে না, শাশুড়িকে রাখো। আপনার ওয়াইফের সাথে আপনার লাস্ট কবে কথা হয়েছে? 7 মাস। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন। আলামিন, কি হয়েছে আপনার? আমার ওয়াইফ কিনে আমার প্রবলেম হয়েছে। আমি মূলত বিষয়টা বলি। বলেন। 2024 সাল বাংলাদেশে একটি গরম পড়েছিল। সেই গরম অনুযায়ী হচ্ছে যে আমি অসুস্থ হয়ে পড়ি, চাকরিতে থাকা অবস্থায় আমি অসুস্থ হয়ে পড়ি। আমি এসি প্ল্যান্টে জব করতাম, এনজেড টেক্সটাইল গ্রুপে। আচ্ছা। আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি, অফিসে অসুস্থ হয়ে পড়ি। তো অসুস্থতার কারণে আমাকে ছুটি দেওয়া হয়, তো আমি বাসায় যাইলাম। বাসায় যাওয়ার পর যে আমার জ্বর, এত তাপমাত্রা বেড়েছে শরীরের, খুব মারাত্মক লেভেল, যে আমি খাইতে পারতেছি না, আমি আমার ওয়াইফকে ভালো মতন চিনতে পারতেছি না, এরকম একটা পজিশন হয়ে যায়। আচ্ছা, মাথা খারাপ হওয়ার মতো অবস্থা, মাথা খারাপ হওয়ার মতন অবস্থা। একটানা 5 দিন বিছনায় পড়েছিলাম, কিন্তু আমার ওয়াইফ আমাকে প্রচুর ওর সবটা দিয়ে চেষ্টা করেছে আমাকে সুস্থ করে তোলার জন্য, কারণ তার পৃথিবী ছিলাম আমি, সেই হিসাবে আমাকে সবটা দিয়ে সেবা যত্ন করছে। আমার জন্য সে খাবার খাইতো না, বা এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। তো স্বামী যদি অসুস্থ থাকে তাহলে সে কিভাবে খাবার খাবে? তো সবসময় আমাকে খাবার খাওয়ার চেষ্টা করাইতে পারতো না, বাট তারপর সে ডাক্তার কাছে যায় কোনো রকম, আল্লাহর রহমতে যে আমি 5 দিন পর একটা ভালো একটা ফলাফল পাই, যে আমি সন্ধ্যাবেলা সুস্থ হয়ে পড়ি। কিন্তু আজব করা আপনার বিষয় হচ্ছে, যখন আমি যেই মুহূর্তে সুস্থ হয়ে গেলাম, ঠিক সেম 5 মিনিট যেতে না যেতে হচ্ছে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা। আমার গায়ের যেই জ্বরটা ছিল পুরো সেম, আমি তার শরীরে টাচ করতে পারি না, এত তাপমাত্রা ওর শরীরে।
মানে এই কয়দিন অযত্নে নিজের উপরে জি নিজের খেয়াল উপরে না একটা করে। কিন্তু আপনার হচ্ছে যে এই যে আমি অসুস্থ হইলাম কিন্তু আমি এখন সুস্থ হয়েছি ঠিক 5 মিনিট পর আমার ওয়াইফ কিভাবে অসুস্থ হয়ে পড়ে। আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেল, তো তার এই অবস্থা দেখে তো আর আমার ভালো লাগতেছে না। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ বলা যায়, কিন্তু আমার ওয়াইফ হচ্ছে এক প্রকার অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে যাওয়ার পর হচ্ছে আমার ওয়াইফ, আমি ওকে চিকিৎসা করানোর জন্য আমি তো পাগল হয়ে যাচ্ছি যে আমি একে তো হচ্ছে 4-5 দিন অ্যাবসেন্ট অফিসে, তো ওইসব ওইদিকে টেনশন আছে, আবার হচ্ছে ফ্যামিলিকে চালাতে হবে। তো যেহেতু ফ্যামিলির মধ্যে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে খাই, তো আমার মানে কাজটা করতেই হবে বাধ্যতামূলক আর কি, ঠিক আছে। ওই হিসাবে আমি আমার ওয়াইফকে চিকিৎসা করাই, ডাক্তার কাছে নিয়ে যাই, ফার্স্ট অফ অল ডাক্তার কাছে নিয়ে যাই যে এই ঘটনা, এখন হচ্ছে এটা কীভাবে কী করা যায়। তো ডাক্তার হচ্ছে ওষুধ দেয়, ফার্স্ট অফ অল আমাদের বাড়ির পাশে যে মতি দোকানগুলো আছে ডাক্তারের, সেই দোকান থেকে ওষুধ এনে দিই। আনার পর হচ্ছে ওকে খাওয়াই 2-1 দিন, বাট কোনো ভালো ফলাফল পাচ্ছি না। পরে হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমি যথেষ্ট পরিমাণ চিকিৎসা করাই স্যালাইনটা, বাট তারপর কোনো ভালো ফলাফল পাচ্ছি না। তো এর 2 সপ্তাহ আগে আমার শাশুড়ি আমাকে কল দিয়ে বলতেছে যে আমার মেয়েকে হচ্ছে কে বা কারা জানি তাবিজ করছে যে হচ্ছে ওকে রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরাবে। এটা ছিল আমার শাশুড়ি। আপনি অসুস্থ হওয়ার আগে আমি অসুস্থ হওয়ার 2 সপ্তাহ আগে কথাটা বলেছে। তো আমার ফোনে আবার এই কথাগুলো রেকর্ড হয়ে যেত, আমার সিমে যদি কেউ কল দিত অটোমেটিক রেকর্ড চালু হয়ে যেত, ঠিক আছে, সিস্টেম করা ছিল এরকম আর কি, যে যেই কথা বলবো রেকর্ড চালু হয়ে থাকবে। তো আমাকে বলছে, তখন আমি আমার শাশুড়ি বলি কি বলে, আমার ওয়াইফ আমার সাথে বিগত 1 বছর ধরে সংসার করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের সংসারে কোনো অশান্তি নাই, বাট কোনো ঝামেলা নাই, একে অপরের সাথে খুব ভালো আছি। এমনকি আপনি মেয়ে হচ্ছে নিজের মুখে বলেছে আমি আমার বাপ মার ঘরে যতটা না সুখে ছিলাম তোমার ঘরে এসে তার থেকে বেশি সুখে ছিলাম, আলহামদুলিল্লাহ। এটা বলেছে আমার ওয়াইফের কথা, ঠিক আছে। তো ঠিক আছে, আমি যখন কিনা এইভাবে চিকিৎসা করাচ্ছি ওকে, কিন্তু আমি কোনো ভালো ফলাফল পাচ্ছি না। তো আমি তো টেনশনে পড়ে যাচ্ছি, এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়িও টেনশনে পড়ে যাচ্ছে যে আসলে হয়েছেটা কি। তখন আমি আমার শাশুড়িকে বলতেছি যে আমার আম্মা আমার কিছু ওষুধের কথা বলে, সেই ওষুধগুলো আমি আনি ডাক্তারের দোকানের থেকে, কিন্তু ওইগুলো খাওয়ার পরও ভালো রেসপন্স পাচ্ছি না। তারপর হচ্ছে এইভাবে 1 সপ্তাহ আপনার কেটে গেল, আমার ওয়াইফ খাবার খেতে পারে না। একমাত্র খাবারের ভিতরে দই টই মানে আবিজাবি টুকটাক কিছু খাওয়াইতে পারতাম, কষ্ট করে টুকটাক কিছু খাওয়াইতে পারতাম ওকে আমি। তো এইভাবে যখন কিনা ওর খাবার টাবার, চেহারা অনেক খারাপ হয়ে গেছে, মানে শুকাই দিতেছে। একটা মানুষ যদি 7 দিন ধরে 7-5 দিন বা 10-12 দিন না খাইলে কী অবস্থা হবে চেহারা, এরকম হয়ে গেছে আপনার। তো আমিও তো পাগলের মতন হয়ে গেছি। তো ওই ক্ষেত্রে আমার শাশুড়ি খালি সবসময় একটাই কথা বলতেছে যে বাবা তুমি চিকিৎসা করে কোনো ফায়দা পাবা না, তুমি এক কাজ করো আমার কাছে পাঠাও, আমার মেয়েটাকে আমার কাছে পাঠাও। তখন আমি বলতেছি যে আমি তো চিকিৎসা করাচ্ছি, আমাদের ঢাকাতে ভালো ভালো হাসপাতাল আছে যেখানে হচ্ছে ভালো ভালো চিকিৎসা করা যায়, আমি সেইখানে দেখি কোনোখানে দেখে লাভ নেই, তুমি আমার কাছে আমার মেয়েটারে পাঠাও। তো আমি এইভাবে রাজি ছিলাম না, 2-1 দিন এইভাবে যাইতে ওর অবস্থা খারাপ দেখে আমি একটা সময় হচ্ছে সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে হচ্ছে এখন আমি নিরুপায়। আমি তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি স্বামী হিসেবে, যথেষ্ট পরিমাণ দিনে রাতে খাওয়া নাই, তারপর ওর পিছনে শুধু পড়েছিলাম, আমার আম্মু পড়েছিল, আমার আব্বু পড়েছিল, সবাই পড়েছিল। এরপর আমার আবার কাজে যাইতে হইতো, অবশ্যই চাকরি তো বাধ্যতামূলক করতে হবে, কারণ চাকরি না করলে আমি ওর চিকিৎসার খরচ কীভাবে দেবো বা আমি খাবোই কীভাবে ফ্যামিলিকে দিয়ে। তো আপনার ওই হিসাবে আমি ওকে যে একটা পর্যায়ে রাজি ছিলাম না, তারপর হচ্ছে আমার শাশুড়িদের জোরাজোরিতে আমি একটা পর্যায়ে ওকে দিয়ে আসতে বাধ্য হই এক প্রকার, না চাই তো দিয়ে আসতে হবে, কারণ ওকে আমার সুস্থ যেভাবে করতে হবে। তো আমার শাশুড়ি বলছে যে এক কাজ করো, তুমি পাঠাও, তুমি হচ্ছে চিন্তা করো না, টেনশন করো না, আমি হচ্ছে আমার মেয়েকে 1 সপ্তাহ পর তোমার বাসায় দিয়ে আসবো, সুস্থ হলে বাসায় দিয়ে আসবো। তো এই মুহূর্তে একটা মানে একটা একটা আশ্বাস আছে। তো যাই হোক, এক প্রকার হচ্ছে বাধ্যতামূলক ওকে আমি দিয়ে আসার পর আমি বাসায় আসি। বাসায় আসার পর আমি আবার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার তো কিছুই হচ্ছে না, কাজে মনোযোগ দিতে পারতেছি না। আমার যা ফ্রেন্ড সার্কেল কাজে যা আমার সহযোগিতা কাজের সাথে আমার সাথে কাজ করে ওরা দেয়, আমার চেহারা দেখলে বুঝা যায় আমার মন প্রচুর খারাপ। সবাই জিজ্ঞেস করে কিরে কি হয়েছে, আমি তো বলতে পারতেছি না, যেমন বউ আমার কাছে নেই, আমার বউ আমার কাছে নেই। তো এইভাবে এক প্রকার হচ্ছে ওদের বাসায় যাওয়ার পর আমার সাথে মোটামুটি ভিডিও কলে কথা হচ্ছে 3 দিন পর, রোজই কথা হচ্ছে। পরে আমি জিজ্ঞেস করতেছি আম্মা এখন কি হচ্ছে জুই খাবার টাবার খেতে পারে, কি করলেন? পরে বলতেছে যে বাবা স্যালাইন টেলাইন দিলাম আমার মেয়েকে, উনি এই কথা বলছে স্যালাইন টেলাইন দিলাম বা আর অনেক কিছু করলাম, এখন খাবার খেতে পারে আলহামদুলিল্লাহ। মানে মনে হয় একটা সুখ পাইলাম যে এখন মনে হয় একটুটা যেহেতু খাবার খাইতে যেহেতু ভাত খেতে পারে, তার মানে একটু হইলেও সুস্থ হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো আপনার এইভাবে যাওয়ার পর যে আমার ওয়াইফ যখন কিনা হচ্ছে তখন আমি আমার ওয়াইফের সাথে কথা বলি, ওয়াইফকে জিজ্ঞেস করি যে এখন কি আগের থেকে সুস্থ হয়েছে? হ্যাঁ সুস্থ। আমি কি তোমার আম্মু কী করছে, কী ওষুধ খাওয়াচ্ছে?
পরে বলতেছে আমার আম্মু আমাকে কবিরাজের কাছে নিয়ে গেছে, আমার আম্মু কবিরাজের কাছে নিয়ে গেছে। তো আমি কই কবিরাজের কাছে কেন নিয়ে গেছে, কয় কবিরাজের কাছে কী কী করছে আমি ওকে জিজ্ঞেস করতেছি আমার ওয়াইফকে। পরে বলে কবিরাজ বলছে যে 41 দিন সময় লাগবে আমার সুস্থ হতে, এখন তাবিজ দিচ্ছে। তারপরে আমার ওয়াইফ কিন্তু কখনো মাথায় তেল দিত না, কয় তেল দিছে, সরষের তেল দিছে, আর হচ্ছে পানি পড়া দিছে, আর তাবিজ কবজ কী কী আর কি দিছে, ওইগুলোই মানে কবিরাজের কাছে নিয়ে গেছে। তো কবিরাজ আবার বলছে 41 দিন সময় ওই জায়গাতে থাকতে হবে। তখন এটা শোনার পর তাও আমার মাথা এক প্রকার রক্ত মানে গরম হয়ে গেছে যে কিসের জন্য আমার অনুমতি ছাড়া কিসের জন্য আমার ওয়াইফকে কবিরাজের কাছে নিয়ে যাবে। যদি কবিরাজের কোনো সমস্যা থাকতে পারতো সেটা আমাকে বলতো, সেটা আমি আমাদের ঢাকাতে দেখাতাম, কারণ ঢাকাতেও ভালো ভালো কবিরাজ আছে। আমি সাথে থেকে গেলে তো তেমন একটা প্রবলেম হতো না। যদি এই ধরনের সমস্যা থাকতো আমার ওয়াইফের, তাহলে সেটা আমি নিজে স্বামী আছি আমাকে বলতো কয় টাকা লাগতো, সর্বোচ্চ 2000 টাকা নিত, 5000 টাকা নিত, এর বেশি তো আর যাইতো না কবিরাজের কাছে। তো এত টাকা খরচ করতে পারছি আমার ওয়াইফের পিছিয়ে, কবিরাজের পিছিয়ে 5000 টাকা আমি নিজের সাথে থেকে করতে পারতাম না? অবশ্যই করতে পারতাম, কিন্তু আমার শাশুড়ি বলে নাই আমাকে। তো যখন কিনা আমার শাশুড়ির সাথে আমি আমার কল দিলাম শাশুড়িকে, আম্মা আপনি কিসের জন্য আপনার মেয়েকে কবিরাজের কাছে নিয়ে গেছেন? পরে বলে যে আমার মেয়েকে আবার এই কথাটা বললো যে আমার মেয়েকে হচ্ছে কি বা কার দিন তাবিজ করছে যেন আমার মেয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরে, এই কথাটা আবারও বললো আমার শাশুড়ি। এই কারণে আমি কইছি আম্মা এটা ঠিক না, আপনি হচ্ছে আপনি মেয়েকে পাঠাই দেন আমার কাছে, যদি এখন আপনি যেহেতু কইরেই ফেলছেন তো আপনি এখন পাঠাই দেন আমার কাছে। আপনার মেয়েকে এখন মোটামুটি সুস্থ, বলা যায় আলহামদুলিল্লাহ, মানে চলা খাওয়া দিয়ে সব কিছু সুস্থ পুরোপুরি, মোটামুটি 4-5 দিন পর সুস্থ হয়ে গেল আমার ওয়াইফ। তো সুস্থ হওয়ার পর আমি বললাম যে পাঠাই দেন বাসায়। তো উনি হচ্ছে কয় না, এখন আমি কবিরাজের কাছে আমার মেয়ের দিছি, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তুমি কি কিছু করবা? আমি কি আপনার মেয়ে কী হইলো, আপনার মেয়ের যদি কিছু হয় সব থেকে বেশি কষ্ট কে পাবে, কাঁদবে কে, কার হারাবে? আপনার হারাবে নাকি আমার হারাবে? আমার জীবন, আমার সবটা, আমার যে বাড়ি গাড়ি বিক্রিও করতে হয় সেটা করে হলো আমার বউকে সুস্থ করতে হবে। এটা ছিল আমার কথা আমার শাশুড়িকে বলা, যে যদি কবিরাজ দেখাইতে হয় আমি এখন, আপনি তো ওইখানে দেখাইছেন, এখন আমি ঢাকাতে দেখাই। তো উনি কোনো মতে রাজি ছিল না। তো এখন আমি জোরাজুরি মোটামুটি ভালোই জোরাজুরি করছি, এক প্রকার যে একটা তর্কাতর্কির ভিতরে চলে গেছি আমরা। তো বাধ্যতামূলক তারপর আপনার একটা সময় যে আমি হাল ছেড়ে দেওয়ার মতন, এখন আমার কোনো করার নাই। আমি তো ঢাকা থেকে চিগলেলে দিনাজপুর তার আমি যাইতে পারতেছি না, কারণ এখন যদি আমি এই মুহূর্তে যদি চলে যাই, একে তো 7-8 দিন আমার অ্যাবসেন্ট হয়ে গেছে অলরেডি, আমি অসুস্থ থাকা হলে ওর পিছনে ঘোরাঘুরি করতে করতে 7-8 দিন অ্যাবসেন্ট হয়ে গেছে। এখন কি আমার কোম্পানি ছুটি দিবে? আমি তো কারো আন্ডারে আসছি, তো আমি আর পারতাছি না। তো অফিস থেকে যে ছুটি দিতেছে না, তখন হচ্ছে আমি আমার স্যারকে সব কিছু মোটামুটি বলছি, আমার অফিসারকে। তো বলছি যে তুমি হচ্ছে একে তো 7-8 দিন অ্যাবসেন্ট করছো, একটা কাজ করো যে আরও 1 মাস পরে আমি ছুটির একটা ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আর কটা দিন পরে যাও, আর হাতের স্যালারিটা পাও, তারপরে যাও। সুন্দর কথা বলছে। তখন আমি আমার শাশুড়ি বলছি আচ্ছা ঠিক আছে, এখন তো আমি বললো আপনি পাঠাইতেছেন না। তো এইভাবে এক প্রকার হচ্ছে আমি ধ্যান ধরে বসে পড়লাম বাসায়। তো মোটামুটি ভিডিও কলে প্রতিদিনই কথা হতো, সেই হিসাবে কষ্ট হইলেও মানে একটু মানায় নিতে পারতাম আর কি। ভিতর তো মানে নাই কিছু যে এত আঘাত, মানে আমি মনে করি যে যাকে ভালোবাসি যে সে যদি চলে যাওয়ার আগে যেন মানে তার মরণ, মানে আমার যেন মরণ হয়, সেটা হচ্ছে সব থেকে বেশি ভালো কথা। মানে মরে গেলে তো এই যন্ত্রণাটা হবে না, কারণ আমার যে ভিতরে যে একটা যন্ত্রণা, সেটা আমার ফ্যামিলি বুঝবে না, সেটা আমার আত্মীয় স্বজন বুঝবে না, সেটা এমনকি আপনিও আমার ভিতরে কষ্টটা কেউ ফিল করতে পারবে না। পৃথিবীতে কেউ কারো কষ্ট ফিল করতে পারবে না, হয়তো বা বুঝতে পারবে যে হ্যাঁ জীবনে এটা ঘটছে, কিন্তু হ্যাঁ যে কীভাবে ভাইচাস এই পৃথিবীতে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, আমি এইভাবে কথা বলতে বলতে প্রায় আপনার 25 দিনের মতন হয়ে গেল। তো স্যালারি পাইছি। তো হচ্ছে একটা কথা বলি যে আমি আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব, আমি হঠাৎ করে যাব ওদের বাসায়, হঠাৎ করে যাব। তো যেরকম চিন্তা ভাবনা, তো আমি অফিস থেকে 3 দিনের ছুটি নিলাম। পরে বলছি যে ওস্তাদ হচ্ছে আমি একদিন অ্যাবসেন্ট করব, মোট 4 দিন, আর একটা অফ ডে 5 দিন, ভালো একটা সময় কাটায় আসতে পারবো বা নিয়ে আসতে পারবো, প্ল্যান ছিল নিয়ে আসবো ওকে সারপ্রাইজ যেতে দেবো। তো মোটামুটি ফলমূল সব কিছু মোটামুটি কিনলাম। তো ভিতরে একটা আনন্দ কাজ করতেছে যে এতগুলো দিন পরে যাব, মানে হাসি সরাইতেই পারি না মুখ থেকে, খুশিটা সরাইতেই পারি না। তো ট্রেনের টিকিট কাটলাম। তো হচ্ছে এক প্রকার হচ্ছে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকিটটা কাটলাম। পরে গেলাম আমি হচ্ছে দিনাজপুর, সকাল 8টা বাজে গিয়ে পৌঁছলাম। তো পৌঁছানোর পর ওদের বাসায় গেলাম, যাওয়ার পর আমার শ্বশুরকে বাহিরে দেখি যে ব্রাশ করতেছে। তো আমাকে দেখে তো উনি খুশি হয়ে গেছে, অনেক খুশি। পরে আমাকে বুকে জড়াই ধরছে, ডাইরেক্টলি আমাকে বুকে জড়াই ধরছে। তো এর থেকে আনন্দ আর কিছু হইতে পারে? তো যখন কিনা আমাকে ধরে তখন আমি অনেক খুশি। তখন আমার শাশুড়িকে আমার শ্বশুর ডাক দিল, কয় বাইরে এসে দেখো কে আইছে, বাইরে এসে দেখো কে আইছে। তো যখন কি এই কথাটা বলতো আমার শাশুড়ি বেড়ে গেছে। আমার শাশুড়ি মানে মুখটা একটু কালচে থাকলো, বলতে গেলে দেখা যায় যে একটু মানে অন্যরকম মানুষকে, তারপর একটু হাসি খুশি একটা ভাব মানে জামাই বিয়ের পর দ্বিতীয়বার আসলো, তো হচ্ছে একটা হাসি খুশি একটা ভাব রাখলো আর কি।
তো রাখার পর হচ্ছে আপনার যে আমি আমার শ্বশুরকে আর শাশুড়ি খেলে একটাই কথা বলতেছি, আম্মা জুই কোথায়? আমার মুখে খেলে একটাই কথা, আম্মা জুই কোথায়? পরে বলতেছে ওই রুমে শুয়ে আছে, যেহেতু সকালবেলা হয় তো শুয়ে আছে। আমি কি এক কাজ করেন, তাহলে তো মনে সম্ভবত নানি আছে, তো নানির আপনি গিয়ে ডাকদা নিয়ে আসেন, যে আসতে ডাকদা বের হয়ে আসতে বলেন, ঠিক আছে? তো আমি যাবো, একটা সারপ্রাইজ দেবো। তো এই কারণে আমি আমার শাশুড়িকে, তো আমার শাশুড়ি আবার বলতেছে যে যাও, নানি নাই, নানি হচ্ছে রুমে নাই, তুমি যাও, ও একাই আছে। আমার শাশুড়ি এই কথাটা বলছে। তো আমি গেলাম, যাওয়ার পর গিয়ে দেখি নিচে শুয়ে আছে নানি। তো নানি শুয়ে আছে, তো নানির সাইড কাটায়া দেখা যায় আমি খাটেতে চলে গেলাম। তো নানি আবার দেখি হাউকাউ করতেছে। পর যখন কিনা আমি বলছি আমার দেখছি, দেখার পর যে বলছি যে নানি চলে যান, আমার ওয়াইফ তখনও মানে শুয়ে আছে, বুঝতে পারে না যে আমি আইছি। তো শুয়ে থাকা যখন কিনা আচমকা আমাকে দেখলো, দেখার পর আমি ভাবছিলাম যে অনেক খুশি হবে, কিন্তু তার মধ্যে দেখি যে মুখটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে একটু যে মানে আগে যেই পরিমাণ পাগল ছিল, মানে ওইটার নাকি মানে একটু দ্রুত, মানে যতটা খুশি হওয়া দরকার ছিল ততটা খুশি আর কি হয় না সে আমাকে পেয়ে। তো যাই হোক, খুশি হয় না। তারপর মোটামুটি যে একটা সময় যে আমি একটু জড়াই ধরছি, অনেক দিন পড়াইছি, তো আমি তো পাগল মতো চুমু দিতেছি, তো সেই হিসাবে মোটামুটি ঠিক সম্পর্ক ঠিক আছে। তো ঠিক থাকার পর আমি গেলাম, পরে আমার ওয়াইফ বলতেছে যাও, এত দূর থেকে আইসো, কাজ করো, ফ্রেশ হও। ভেজালটা কোথায় লাগলো, কখন থেকে লাগলো সেটা বলেন। এই যে তখন আচ্ছা যাই হোক, এইভাবে ওদের বাসায় আমি 4 দিন থেকে আসি। থেকে আসার পর বাসায় চলে আসি, প্রায় আপনার 30 দিন পার হয়ে গেল ওদের বাসায়। ওই বর্তমান আমি ওকে বলি যে আম্মা এখন যে তাইছি হচ্ছে, ওকে ওই যেহেতু সুস্থ আছে, আপনি এক কাজ করেন দিয়ে দেন আমাকে। দেয় নাই আপনাকে? দেন। পরে বলতেছে দেখো বাবা, তুমি যেহেতু 30 দিন ধৈর্য ধরছো, তো আর 10টা দিনের বিষয়, তো আবার কুরবানি তো চলে আইছে, কুরবানিটা করে তুমি ঈদের 2-3 দিন পরে নিয়ে যাইও। সুন্দর কথা, আমার মন তো ভালো হইবই অবশ্যই, নাকি এতদিন পরে পাইছি। তাহলে সমস্যাটা কোত্থেকে শুরু হলো? সমস্যাটা আপনার হয়েছে যখন আমি বাসায় ব্যাক করি, ঠিক আপনার 4 দিন পর থেকে যে আমার ওয়াইফে আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমার নাম শুনলে রিয়েক্ট করে, মানে খারাপ আচরণ, দেন বিহিত, এই আচরণগুলো করে যখন আমার শাশুড়ি ফোন কলের সাথে থাকে তখন। আবার যখন কিনা আমার শাশুড়ি কাজে থাকে, মূলত আরেক বাসায় কাজ করে আমার শাশুড়ি, যখন কাজে থাকে তখন যে আমি কল করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কথাবার্তা বলে। যখনই রাত্রে কল করি শাশুড়ির সাথে আছে, তখনই আমার ওয়াইফ আমার সাথে খারাপ ব্যবহার করে শুরু। আমি অবাক। এটা কি ঈদের পরে না? ঈদের আগে। ওই যে 36 দিন যখন কিনা হয়ে যায় আপনার, তখন আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু হয়ে গেল। তারপর মানে কোনো রিজন ছাড়া, মানে আমার কোনো অন্যায় বা ভুল টুটি কিছুই নেই, তো আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমি আমার শ্বশুরকে সব কিছু জানাই, আমি আমার শাশুড়িকে জানাই যে এটা কেন হচ্ছে, 36 দিনের মাথায় এটা কেন হচ্ছে। আমি তো যখন কি আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন আমি আবার যাইতে চাই, কিন্তু করা বলতেছে, নিষেধ করতেছে, বারবার নিষেধ করতেছে। তারপর আমি আবার ওদের বাসায় চলে যাই। ওদের বাসায় যখন চলে যাই, তখন হচ্ছে আপনার আমার সাথে আমাকে দেখতেই পান, আমার ওয়াইফ মনে করেন যে আমাকে ধইরা ববে, কোনো কারণ নেই। আমি গেছি, গিয়ে ব্যাগটা রাখতে পারি না রুমের ভিতরে, ওই খাবার খাচ্ছে, খাবার খাওয়া থেকে উইটা হিসাব করছে, আমাকে দইরা বইবে। আমার অপরাধ কি? মানে মারবে আপনাকে আমার ওয়াইফ। 2 দিন আগেও যে মানুষটার সাথে ভালোভাবে কথা বলতো, যে মানুষটার জন্য পাগল ছিল, সেই মানুষটাকে হঠাৎ করে, মানে মুখে যত জঘন্য ভাষা আছে সব ভাষা আমার উপরে অ্যাপ্লাই করা হয়েছে। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেছে। কি কাণ্ড! কেন? আমি নিজেই তো হার্ট হয়ে গেছি। আমি কিন্তু না জেনেই গেছি ওদের বাসায়। মানে আমার কল টল রিসিভ করতেছেন, তো আমি না জানে যাব না? তাহলে কোত্থেকে কি হইলো? আমি নিজেই তো বুঝতে পারতেছি না এটা কিসে থেকে কি হইলো। আপনার শ্বশুর শাশুড়ি কি বললো? আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ি জুইরে এতটুকু বলে, থাম থাম, এতটুকু বাস, আর কিছু না। কিন্তু কেন খারাপ ব্যবহার করতেছে, কি নিয়ে রাগ, সেটা নিয়ে বলতেছে না? সেটা নিয়ে কিছু বলতেছে না। এখন কি অবস্থা? এখন বর্তমানের অবস্থা, বর্তমান তো ওর সাথে আমার যোগাযোগ সম্পর্ক, আপনি কাহিনীটা মূলত শুনেন, তারপর আপনি নিজেও হার্ট হইবেন, যতটা গভীরে যাবেন তারপর আপনি, আমি মনে করি আমার জীবনে যা ঘটেছে পৃথিবীতে সেমভাবে কারোর সাথে ঘটে নাই। বলেন। কারণ এই যে আমি গেলাম, যাওয়ার পর আমাকে প্রচুর লেভেলের অপমান করা হয়েছে, তারপরেও সারাদিন মোটামুটি ছিলাম। তো ওদের কথা কাছেও আসে নাই আপনার? না, আমার কাছে আমাকে দেখলেই তো পাগল হয়ে যায়। তো কতদিন ছিলেন তখন? আমাকে না, তখন হচ্ছে আমি আপনার যখন কেউ আমাকে দেখতে পারে না, তখন আমার প্ল্যান ছিল যে আমি আরও কয়েকদিন থাকবো আর কি, যেহেতু আমার শ্বশুর বাড়ি, আমি থাকার তো অধিকার, সম্পূর্ণ অধিকার আমার আছে, তাই না? যেহেতু আমার বউ যাতে আছে, তো আমি থাকবো। তো এইভাবেই থাকতে থাকতে রাত্রে 10টা বাজলো, 10টা 11টা বাজলো।
খাবার টাবার খাইলাম, মোটামুটি অপমান করলো যে এখন নিরুপায় আমি, আমার বাসা ঢাকা, আমি চাইলে যেতে অপমান কি পারতেছি শ্বশুর না। শাশুড়ি করতেছে না বউ করতেছে? আমার ওয়াইফ করতেছে, কিন্তু করে আমার ওয়াইফ এন কাহিনী আছে, আপনি কাহিনী হচ্ছে আমার ওয়াইফ কখন আমাকে অপমান করতেছে, যখন আমার শাশুড়ি আমার ওয়াইফের সাথে আছে। আবার যখন কিনা হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার শাশুড়ি নাই, তখন আমার ওয়াইফ ঠিক সেম আগের মতন কথা বলে, ভালোভাবে কথা বলে, মানে পুরো ভালোভাবে কথা বলে। আপনি যখন একা একা তখন জিজ্ঞেস করলেন না কি হয়েছে? আমি ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু কয় কিছু বলে না, ওইভাবে কিছু বলে না, তো দুষ্টানি করে হাসাহাসি করে, দুষ্টানি করে আমার সাথে হাসাহাসি করে। এমনিতে মোটামুটি এই আমাকে ইটা দেখাচ্ছে, ভিডিও কল ইটা দেখাচ্ছে, কিন্তু শাশুড়ি যখন কাজে গেছিল তখন এগুলো হয়েছে। আমার শাশুড়ি থাকলে, নানি থাকলে তখনই আমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, আমার সাথে তারপর খারাপ কতদিন আচরণ। ছিলেন তো ওইখানটায়? ওইখানে আমি যখন কিনা রাত্রে 11টা বাজবো, তো আমি আমার ওয়াইফের সাথে ঘুমাবো না, আমার পুরোপুরি অধিকার আছে আমার ওয়াইফের সাথে ঘুমানোর। তখন আমার ওয়াইফ হচ্ছে ওর নানির রুমে আর কি, ওরা ভাড়া থাকে ওই জায়গাতে, মূলত ওদের বাসা দিনাজপুর, কিন্তু ওইভাবে আর কিছু নাই, ওরা ভাড়া থাকে ওই জায়গাতে। তো ওর নানির রুমে আর কি শুইতো। তো আমার ওয়াইফ রাত্রে জায়গাটা, তখন আমি রুমে ঢুকছি। আমি রুমে ঢুকে কোনো কথা নাই, মানে কারোর সাথে কোনো কথা নাই, আমার ওয়াইফকে আমি ঝড়াই ধরে পাগলের মতন চুমু দিতেছি, মানে পুরো পাগলের মতন। তো আমার ওয়াইফ খেলে হাসতেছে। তো আমার ওয়াইফ মানে কোনো রিয়েক্ট নেই, কোনো খারাপ ব্যবহার নেই, কিছু নেই। আর আমার শ্বশুর শাশুড়ি আর নানি হচ্ছে বাহিরে ছিল। তখন আমি যখন আমার ওয়াইফকে জড়াই ধরে চুমু দিতেছি, তখন হচ্ছে আমার নানি শাশুড়ি যে নানি এসা মানে পিছন থেকে আমার আমদুম করে মানে থাবড়াইতেছে, এই স্যার স্যার স্যার। আমার ওয়াইফ তো কিছু বলতেছেন আমাকে, আপনি কিসের জন্য আমার গায়ে হাত দিচ্ছেন? আমি ডাইরেক্ট বলতেছি, আপনি কিসের জন্য আমার গায়ে হাত দিচ্ছেন? আমার ওয়াইফকে সারাদিন যা কিছু হয়েছে, এখন তো আমার ওয়াইফ তো হাসতেছে, তার মানে খুশি আমাকে পেয়ে আমার ওয়াইফ। আপনি কিসের জন্য আমার গায়ে টাচ করতেছেন? আমি ডাইরেক্টলি বলতেছি। তো এইভাবে গোলামের ঘরে গোলাম, মানে বিভিন্ন রকমের গালাগালি কইরা, মানে উনি এক প্রকার যে আমার ওয়াইফকে যে বাহিরে নিয়ে গেল, এই যে ওর আম্মুর কাছে চলে গেছে। আমি অনেক চেষ্টা করছি ফিরে আনার জন্য, যতবার চেষ্টা করছি ততবার আমার ওয়াইফ খেপে আসে আমাকে মারার জন্য, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বোবার মতন দাঁড়ায় থাকে। কই যখন আমি একলা রুমে যখন ছিল আমার ওয়াইফ শুয়ে, যখন আমি জড়াই দিচ্ছি, তখন তো কোনো রিয়েক্ট করে নাই আমার ওয়াইফ। যখন ওরা এসেছে তখন কিন্তু রিয়েক্টটা করছে। তো রিয়েক্টটা করার পর হচ্ছে আপনার যে আমি এইভাবে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায় আমাদের ভিতরে। তো আমার ওয়াইফের সাথে না, তখন আমি আমার শ্বশুর শাশুড়ি বলতেছি যে আমার কি অপরাধ, আমার সাথে কেন এই জঘন্য রকমের খারাপ আচরণগুলো করতেছেন, কিসের জন্য, আমার অপরাধটা কি, সেই অপরাধটা দেখাইতে হইবে আপনাদের, দেখান। তো চিগলা চিগলি আশেপাশের মানুষ জড়ো হয়ে গেছে। তো মানুষ তো জড়ো হবে, এটা স্বাভাবিক, তাই না? তো আমার অপরাধটা কি, আমার একটাই কথা যে কেন এইসব হচ্ছে। আজকে বিগত 36 দিন হয়, ঠিক আছে, আপনাদের বাসায় আসার 37 দিনের মতন হবে, 41 দিন নাকি কবিরাজ কিসের কি এমন তাবিজ করে, কি এমন কবিরাজ দেখাইছেন, বাট হচ্ছে আজকে আমার ওয়াইফ এরকম পাগলানি করতেছে, আমাকে দেখতে পারে না, কাহিনী কি আপনাদের? তো আমি আবার রিয়েক্ট করে কইতাছি এই কথাগুলো, চিগলা চিগলা কইতাছি। তো আমার শ্বশুর শাশুড়ি বোবার মতন বসে আছে, দুয়ারে বোবার মতন বসেছে, ওনারা কোনো কিছু বলতেছে না। ফাইন, এই ঘটনা কতদিন চললো? একটা না, এই ঘটনাটা একটা না চলে আপনার বিগত হচ্ছে আমাদের যাওয়া আসা নিয়ে প্রায় 2 মাস। তারপর হচ্ছে এইভাবে আমাকে রাত্রের 1টা বাজে অপমান করে হচ্ছে ওদের বাসা থেকে বের করে দেয়, পুরো রাত্রে 1টা। তো একটা মানুষটা যে তুমি রাত্রের 1টা বাজে, ঢাকা, ছেলেটার বাসা হচ্ছে ঢাকাতে, আপনাকে বের করে দিল শ্বশুর শাশুড়ি কোন লজিকে? এটা তো আমি বলতে পারি না। ওনার মেয়ে সংসার করবে না এখন বলে, আচ্ছা, তখন বলে ওনার মেয়ে সংসার করবে না। তখন তারপর মুরব্বিদের দিয়ে যখন জিজ্ঞেস করলেন যে সংসার কেন করবে না, কি বলছে? না, ওই সময় মুরব্বিদের, ওই না পরের কথা বলতেছি, মানে পরবর্তীতে মুরব্বিদের সাথে কথা যেটা হয়েছে, যে আমি আপনাকে আর একটু পরে এই মুরব্বিদের কথাটা আসবে, আমি সিরিয়ালভাবে কথাটা বলে। তারপরে হচ্ছে আপনার যে ওই জায়গা থেকে আমাকে যখন বের করে দেয়, তখন বের করে একটা ছেলের যে বের করে দিলা, ছেলেটার বাসায় ঢাকা, ছেলেটা থাকবে কোথায়? আমি তো রাস্তাঘাট চিনি, যেতে কিছুই চিনি না, যেহেতু দিনাজপুর আমার যাওয়া পড়ছে সর্বোচ্চ 2-3 বার, তো আমি তো কিছু চিনি। আমাকে বের করে দিছে, বের করে দেওয়ার পর হচ্ছে এক পর্যায়ে আমি রেল স্টেশনে বাধ্যতামূলক চলে যাই। তো বাধ্যতামূলক চলে যাওয়ার পর মোটামুটি থাকি একদিন। তো থাকার পর হচ্ছে আমি ঢাকাতে ব্যাক করি। ঢাকাতে ব্যাক করার 2 দিন পর আমি আবার ওগো বাসায় চলে যাই। ওগো বাসায় যাই, এইভাবে আবার বের করে দেয়, আবার বাসায় চলে আসি, আবার যাই। আবার যাওয়ার পরে হচ্ছে আমার কথা হচ্ছে এবার হয়তো থাকবে, হয়তো মরবো, নয়তো বাঁচবো, হয়তো ওকে নিয়ে যাবো, এরকম একটা প্রিপারেশন। তো ওই প্রিপারেশনের ভিতরে আপনার আমি যে ওদের পাশের যে একটা এলাকা আছে, ওদের এলাকায় তো আমি ঢুকতেই পারতাছি না। ওদের মানে যে একটা চাপ সৃষ্টি, আমার শ্বশুর শাশুড়ি মানে আমার সাথে রাব্বিহিত করা শুরু হয়ে গেছে গা। উমুক লোকরে ফোন দিচ্ছে, উমুক লোকরে ফোন দিচ্ছে, মারবে কাটবে, উমুক নেতারা ফোন দিচ্ছে যে হাত পাও ভেঙে ফেলবে, এরকম কাহিনী আর কি, ঠিক আছে। ডর ভয় দেখাচ্ছে। তখন আমি বাধ্যতামূলক একটা পাশের একটা এলাকায় গেলাম, এলাকায় মসজিদের ভিতরে ঢুকছি, মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করলাম, এই বিষয়টা জানাইলাম যে আমি বলছি যে আপনাদের এলাকায় যদি গণমান্য কোনো ব্যক্তি থাকে, তাহলে আমার সাথে ওনাকে পাঠান, একটু মুরব্বী হয়ে যেন যদি আমার অন্যায় থাকে, তাহলে আপনারা আমার শাস্তি দিবেন, ঠিক আছে। যদি আমার অন্যায় থাকে, এটা হচ্ছে ওই এলাকার মসজিদে গিয়া। পরে বড় কিছু লোকজন ডাকাইলো, হুজুরে ডাকানোর পর মুরব্বীদেরকে বললো, কিন্তু মুরব্বীরা বলতেছে এটা তো অন্য এলাকা, আমরা যেতে পারবো না, অথচ পাশের এলাকায়।
যাওয়ার মতন, মানে এই 5 মিনিটের রাস্তা আর কি। তো ওনারা এক পর্যায়ে রাজি হলো না, পরে আমাকে একটা লোকের সাথে পরিচয় করাই দিল যে এটা জুয়ের নাকি কিরকম একটা চাস্তো না এরকম হয়। তো ওনার সাথে যোগাযোগ করাই দিল। তো মুরব্বীরা গিয়ে একটা সকাল 9টায় একটা বসলো, আমাদেরকে নিয়ে বসলো। তো বসার পর হইতেছে যে মুরব্বীরা জিজ্ঞেস করছে যে কি হয়েছে, মেয়ে দিবি না কেন? মুরব্বীরা বললো মেয়ে দিবি না কিসের জন্য, ছেলের অপরাধ কি? তো বলে যে এর সাথে সংসার করবে না। ছেলের অপরাধ কি? কিছু বলে না। ছেলের অপরাধ কি? কিছু বলে না। কয় ওর সাথে দিব না মেয়ে। একটাই কথা, মেয়ে দিবে না। কিসের জন্য দিবে না? অপরাধ থাকতে হবে আমার কোনো। তো ওরা এইভাবে দিল না। পরে আমার শাশুড়ি বলতেছে হয় মেয়ে দিমু, যে ছেলের যে জায়গা আছে ওই জায়গা আমার মেয়ের নামে লেখা দিতে হবে। আমার সাথে তো আমার ওয়াইফের কোনো ঝগড়া নাই, ঝগড়া করেছে আমার বাসা থেকে। এরপরে বলতেছে এই কথা। তো এই কথা যখন কিনা বলছে তখন আমার আব্বাইকে এখন আমার দিবে, এটা অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব, এটা কখনোই দিবে না। তখন আমি এটা মানতে পারি নাই। তো হচ্ছে এইভাবেই কথা কাটারি করে কয় যে দিবে না। হ্যাঁ এক কথা দিবে না, তো ছেলের সেটা দে, ছেলের সেটা দে। তো ছেলের আটকাইতেছে না, ওরা এখন ছাড়বে না, ওরা আমাকে ছাড়বে না। মূলত একটা ঝগড়া সৃষ্টি করে মনে করেন যে ওই হ্যাঁ লোক, তো এই জন্য আমার এক নেত্রী এসে বলতেছে হ্যাঁ এমনি রাখছিস খেলার ফিসমোরা বান্ধিয়ে ফালাই থিয়ে দে, আমাকে ফিসমোরা বাঁধিয়ে। তখন আমি আমার নেত্রীর কইছি শরীরের মধ্যে খালি টাচ করে দেখেন, আপনি শরীরে টাচ করে দেখেন। এই আইছিল তখন দল ক্ষমতা পাল্টি খাইছিল আর কি। তখন আমার বলে আর পিসমোরা বান্ধিয়ে ঘরের মধ্যে ফালাইতো, ঠিক আছে। তখন আমি বলছি যে আমি শরীরে টাচ করে দেখেন আপনি, আমি ওপেনিং বলতেছি। তো যখন কিনা এইভাবে বলছি তখন আমার শাশুড়ি বলতেছে কি হ্যাঁ 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 বাঁধতে যাম কেলে আমরা, হ্যাঁ বাঁধার মধ্যে দরকার নেই। তো হ্যাঁ বাঁধবো কিসের জন্য? ওদের তো কোনো নেই, মানে যে একটা প্রিপারেশন যে কি একটা ঘটনা ঘটে যে ছুটবে ওই যে থেকে কোনো ভাব নেই। তো ওদের জন্য আমার যথেষ্ট পরিমাণ মায়া ছিল, সম্মানও ছিল। তো ওই হিসাবে 4-5 বার যাওয়ার পর লাস্টটা বেঁধে তখন আমি আর কী করবো, আমি তো হাল ছেড়ে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে যদি আমার ওয়াইফের পাশে থাকতে পারি আমি, তাহলে হয়তো ওকে আমি বুঝাই নিয়ে যেতে পারবো। তো ওই হিসাবে আপনার হচ্ছে আপনাদের কি ছাড়াছাড়ি হয়ে গেছে ফাইনালি? না, ফাইনালি হয়নি, এখনো আলাদাই আছেন? এখনও আলাদাই আছি। মূলত হচ্ছে একটা নকল ডিভোর্স কাগজ দিয়েছে। আপনার কাবিন যদি হয় 50,000 টাকা, আপনি এই বিষয়টা একটু বুঝেন। এখন আমাদের বিয়ের কাবিন করা হয়েছে 50,000 টাকা। তো আমি আবার ওই কাবিনের কাগজের মধ্যে ওকে পাওয়ার দেয়নি, ডিভোর্স দেওয়ার ক্ষমতাটা দেয়নি আমি ওকে। তাহলে উকিল দিয়ে দিতে হবে। হ্যাঁ উকিল দিয়ে দিতে হবে নাকি, আমি ওই ক্ষমতাটা ওকে আমি দেই নেই। তো ওরা আমাকে একটা নকল আমার শাশুড়ি ফোন দিয়ে বলতেছে তোর আটকানে লাগে একটা নকল ডিভোর্স কাগজ, যেমন তুই আমার বাসায় এসে গ্যাঞ্জাম না করতে পারে সেই জন্য একটা নকল ডিভোর্স কাগজ আমাকে দিল। তো নকল ডিভোর্স কাগজ দিয়ে দিল আমাকে, যেন আমি ওদের বাসায় গিয়ে হাউকাও না করতে পারি, এটা দেখাই দিবে এটা। তো আমার হাতেও কোনো ওদের বাসায় গিয়ে কিছু করার মতন ফ্যাসিলিটি নাই গা। তো দিল, কাবিনে ছিল 1 লক্ষ টাকা কাবিন, অথচ আমার কাবিন করছি 50,000 টাকা। আমার কাছে তো কাগজ আছে, ফটোকপিটা আছে না আমার কাছে। তো আমার কাবিন ছিল, কোর্ট ম্যারেজ ছিল 50,000, হেরা বানাইছে। পরে ডিভোর্সের কাগজ। আপনার ওয়াইফের সাথে আপনার লাস্ট কবে কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে ওদের বাসায় যখন কিনা লাস্ট এটা হচ্ছে বিগত আপনার 7 মাস। এই 7 মাসের মধ্যে আর কথা হয় নাই? না, এই 7 মাসের ভিতরে, এই 7 মাসের মধ্যে যেই ঘটনা ঘটছে এগুলো শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, অনেক ঘটনা আছে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমি আপনার ওকে ছাড়া তো আমি বাসায় আসলে বাঁচবো না। কেন বাঁচবেন না? আমি মানে পাগলের মতন হয়ে গেছি, মানে আমার আপনাকে দেখে তাই মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। পুরো পাগলের মতন হয়ে গেছি। বাট কেন? বাট আমি বুঝতে পারি না, আমি বাসায় যে আসবো আমার মনে হয় যে ট্রেন থেকে ঝাঁপ দেবো, ট্রেনে উঠলে। আপনি এইটা আমাকে বলেন যে আপনি কেন পাগল হয়েছেন? ও জীবনে আসার আগেও তো আপনি সুস্থই ছিলেন হ্যাঁ না? সুস্থ ছিলাম, দিব্যি ভালো ছিলাম। তাহলে ও কি জাদু করলো যে আপনি পাগল হয়েছেন? এটা তো আমি নিজেও বলতে পারিনি। এটা একটা ভালোবাসা, মানে একটা হয়তো বা ভিতর থেকে যে পাগল হওয়ার কাহিনীও আছে আপনার। যে মানুষটা রাত্রে 3টা বাজে নামাজ পড়ে, তাও যদি নামাজ পড়ে আমার পাও হাত টিপে আমার কপালে চুমু দেয়, ওই মানুষটার জন্য যদি আমি না করি, করবোটা কার জন্য? ওর জন্য করবেন যতক্ষণ পর্যন্ত সে আপনাকে আদর করবে, ভালোবাসবে। হ্যাঁ, যখন সে আপনার সাথে সংসার করতে চায় না, আপনি কেন পাগল হবেন? আমার কাছে যে ফোন কলের রেকর্ডগুলো আছে সেই জায়গা থেকে তো আমার ওয়াইফ আমাকে কল দিয়ে বলছে তুমি ঈদের 3 দিন পর এসে আমাকে নিয়ে যাও। সেটা একসময় গেছে, হয়তো সে কারোর প্রেমে পড়ছে, হয়তো আপনাকে পছন্দ না, হইতেই পারে, মানুষের মন তো। এটা তো হইতে পারে, কিন্তু এই যে তো কবিরাজের কথা বলা আছে, কবিরাজের কোনো কামে না। তো এইভাবে যাই হোক আমি আপনার একটানা হচ্ছে 15-20 দিন ওই জায়গাতে থাকি। রেল স্টেশনে রাত্রে ঘুমাইছিলাম, যে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। রেল স্টেশনে যেন আমি প্রতিদিন ওর কাছে যাইতাম যে যে তুমি দেখো আমার অবস্থা, কষ্টের মানে কাহিনী। রেল স্টেশনে পড়েছিলাম টানা 20 দিনের মতন। আমি অ্যাকচুয়ালি ভালোবেসে পাগল হওয়ার ব্যাপারটা আমার কাছে অনেক হাস্যকর লাগে। যাই হোক, আপনার ইয়েটা বলেন তো, আপনার জীবন থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে? আমার জীবন থেকে যদি মানুষ শিখে তাহলে হচ্ছে যে শাশুড়ি যে বিষয়টা, এটা হয়তো বা অনেকেই বলে, তবে আমি যেটা মনে করব যে
আপনার বউকে না হচ্ছে, বউকে যদি একটা 3 পিস দাও, বউকে 3 পিস না দিলেও চলবে, 3 পিসটা শাশুড়িকে দাও, তোমার বউ যাবে না কখনো। যদি ফল খাওয়াতেই হয় বউকে খাওয়াইও না, বউকে না খাওয়াইলেও চলবো, ফলটা শাশুড়িকে খাওয়াও, বউ কখনোই যাবে না। হাতে বউকে না, শাশুড়িকে রাখো। এটা হচ্ছে আমার কথা, যেটা শিক্ষণীয় বিষয় আছে। ক্যা বাত, ক্যা তখন ওই যে ওনার মেয়ে চলে এবার যাবে। লাইনটা আমাকে বলেন তো, ধরেন আপনি শাশুড়িকে মেনটেন করলেন না, হ্যাঁ, বউ চলে গেল, বউ চলে গেল, তাইলে বউ কি, স্বামী কি বউ হারাইলো না বউ স্বামীকে হারাইলো? দুজনই সমান হারাইলো না? বউ স্বামীকে হারাইলো, স্বামী বউকে হারাইলো। তাহলে শুধু আপনার একার জ্বালা হবে, তার জ্বালা হবে না? আপনি একা কষ্ট পাবেন, তার কষ্ট হবে না? অবশ্যই। যদি তারও সমান কষ্ট হয় তাহলে তো সে যাবে না। আর যদি তার কষ্ট না হয় তাহলে সে চলে যাবে। এই জায়গা থেমে যান। তার মানে হচ্ছে আপনার কষ্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে না, তার মানে কি সে আপনাকে ভালো বাসে না। খেলা শেষ। শেষ। শাশুড়ি বলেন, নানি বলেন, কাউরে দুধ কলা খাওয়া লাভ নেই। ইউ গট মাই পয়েন্ট? সো আপনি নিজের যত্ন নেন, আল্লাহ আপনাকে আপনার ভালোবাসা মানুষ নিশ্চয়ই দিবে। আর কাগজের কাজ উকিল ধরেন, জিজ্ঞেস করেন, ওরা যদি ডিভোর্স না দেয় আপনি দিয়ে দেন। যে একবার আপনাকে অপমান করতে পারে অন্য একজন মানুষের কথা শুনে, তার আপনি আবার ঘরে উঠাবেন? এটা তো অসম্ভব। এখন আমি ডিল শেষ। ও আপনি ওরে হারাইছেন, তার চেয়ে বড় কথা ও আপনারে হারাইছে, কারণ আপনি একটা ভালোবাসতে পারা মানুষ। দুনিয়াতে এরকম মানুষ অনেক কম আছে। আল্লাহ আপনাকে ভালো রাখুক ভাই, আমরা শেষ করছি। এই যে আমার মূলত শাশুড়ি কেন যেটা বিষয়টা, যদি অন্যের যদি প্রতিবাদ না করা হয়, না, অন্যায়ের প্রতিবাদ তখন করা হবে যখন ওই পার্সেন্টটা চাইবে। আপনার বউ যদি চাইতো, আমি বলতাম ঝাঁপায় পড়েন। আপনার বউ চায় না, সো কোনো কথা হবে না। আর 18 বছর উপরে বয়স, তার হাত পা শিকল দিয়ে বাঁধে রাখে নাই, সে প্রতিবন্ধী না। সো যদি সে না চায়, আপনি একবারের জন্য যাবেন, একবার খালি তার জিজ্ঞেস করবেন, তোমার কেউ বাঁধে রাখছে, ধরে রাখছে, আটকে রাখছে, আমি এসে সিটে নিয়ে যাবো। সে যদি না বলে তাহলে দ্বিতীয়বার যাবেন না। তার মানে হচ্ছে আপনার এটাতে বলা যায় যে মেয়ে যদি না চায়, প্রশ্নই আসে না। মেয়ে ছেলে কেউ না চাইলেও প্রশ্নই আসে না ভাই। দ্যাটস এ সংসার, এটা চুক্তি। আপনিও কাগজে সই করছেন, সেও সই করছে, তো চুক্তি। আমাকে চুক্তিতে 50% আপনার, 50% তার। একজন টাইনে বেড়াবে, আরেকজন টানবে না, তা তো হইতে পারবে না। আমার শাশুড়ি একটা কথা বলেছিল আমারে, আপনি বলছিল ওদের বাসায় থাকার জন্য, এরকম একটা কথা বলছিল। পরে আমার শাশুড়ি আর কি, শাশুড়ি ওইটা অনেক আগে বলছিল, যখন কি শুরুতেই। এইসব ছোটখাটো ব্যাপারে কোনো চিন্তাই করেন না। মূল টেনশন আছে আপনার বউ আপনাকে চায় না, খেলা শেষ। বাচ্চা গেছেন, আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা নেই। সো নেক্সট বিয়ে করলে আপনি আমাদের দাওয়াত দিন। কিন্তু এই যাতে এখন যে আমি বেঁচে থাকার যে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা তো আমার পূরণ করতে হবে। কি বেঁচে থাকার স্বপ্ন দেখছেন? যেটা স্বপ্ন দেখেছি, যেই মানুষটা আমাকে এতটা আঘাত মানে এতটা ভালোবাসার পর যে মানুষটা আমাকে এতটা আঘাত দিয়েছে, যেই শাশুড়ি এতটা আঘাত দিয়েছে, তো তারপরই যে আমার নেক্সট ডে হচ্ছে ওদের বাসায় এলাকায় যাওয়ার একটা ইচ্ছে আছে, যে ওদের এলাকার মানুষকে বিরিয়ানি খাওয়াই দিয়ে, ঠিক আছে, এরপরে আসবো আমি। আপনি যদি সত্যিকার প্রেমিক হন, আপনি যদি মনে করেন যে আপনি সত্যিকার প্রেমিক, আপনার এখন ইনকাম কত মাসে? এখন বর্তমান এই ধরেন আপনি 15,000 টাকা। আপনি মাসে 1.5 লাখ টাকা ইনকাম করেন। 10 মাস 12 মাস একটানা পরিশ্রম করেন। তারপরে একটা গাড়ি কিনে, গাড়ি নিয়ে, নিজের টাকার গাড়ি কিনে যাবেন, গিয়ে সবাইকে বিরিয়ানি খাওয়াবেন এলাকার মানুষদের। যদি আপনি মনে করেন যে ইয়েস আমি প্রেমিক, রাইট, প্রেমে ব্যর্থ হয়ে মজনু হয়ে রেল স্টেশনে শুয়ে থাকা সবচেয়ে সোজা। এনে কিছু করা লাগে না, চুলদারি কাটানো লাগে না, ইনকাম করা লাগে না, গিয়ে পড়ে ফেলে মজনু হয়ে গেলাম। পাগলের মতন মুখে মজনু হওয়া সবচেয়ে সোজা। বড়লোক হও প্রেম কইরা। তোমার যদি আজকে ভাই মাসে 2 লাখ টাকা ইনকাম থাকতো, তোমার শাশুড়ি এসে বলতো আমার বিয়ে করো, ঘটনা এটাই সত্যি। রাইট, তোমার 15,000 টাকা বেতন, ওরে পোষাইতেছে না, আমি এর সাথে থাকবো না, ফকির বলা। তোমার 2 লাখ টাকা মাসে বেতন হইতো, কেউ ছাড়বে না, তুমি লাথি দিলেও যেত না। এটা রিয়ালিটি। সো তুমি এত প্রেমিক মারাইতেছো, তুমি মিয়া ইয়ে করো, ইনকাম করে দেখাও। তুমি কিসের চুপচাপ পড়ে থাকবা? তুমি 10টা চাকরি করবা, 10টা জায়গায় ব্যবসা করবা, 10 জায়গা থেকে ইনকাম করবা। রাইট। সো 3 মাস পরে আমারে বলবা যে ভাই আমার এত টাকা ইনকাম হয়েছে, যদি সত্যি তুমি মনে করো যে তুমি তারে ভালোবাসো। আর যদি মনে করো যে না, আমি শালা মানুষ, আমি শালা শুয়ে থাকবো, মরে যাবো। আমার একটা কথা আছে আপনার কাছে, এটা হচ্ছে আপনি যেটা বলছেন সেই অ্যামাউন্ট আমি ইনকাম করব, সৎপথে ইনকাম করব। অবশ্যই ইনকাম করার পরে কথা বলবো, আগের কোনো কথা নেই। আগে কোনো কথা হবে না। ব্যাস ইনকাম করো, আমাকে দেখাও ভাই এই যে আমার অ্যাকাউন্টে জমছে। হ্যাঁ, আমি নিজে তোমার সাথে দরকার যাব।
তাহলে আপনি কথা দিচ্ছেন? অবশ্যই কথা দিচ্ছি, 10 মাস সময় তোমার আজকে থেকে। আপনি 10 মাস সময় দিচ্ছেন, আমি 6 মাস সময় নিজে থেকে বের ঠিক হবো। আছে, এইসব ডায়লগ বহু দেয়া যায়, না ঠিক আছে, আমি ডায়লগ বহু দেয়া যায়, প্রেমে বহু এটা আমি পাগলামি জানি, করা এটা যায়। আমি জানি, এটা আমি জানি। কাজ অনেক কঠিন, যখন ঘাম এটা আমি হয়, জানি। জিনিস কাঁধে করে উঠাইতে হয়, পুরুষ হইতে হয়, তখন অনেক কঠিন এটা আমি ভাই। জানি। এখন করে দেখাও, হ্যাঁ, করে এটা দেখাও, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ। ওপেন চ্যালেঞ্জ থাকলো। আমি আজকে open ডেট challenge লিখে দেব। রাখো, 6 মাস পরে তুমি আসবে, ঠিক তোমার ডেট 6 মাস পরে এই জায়গাতে আসবো। ইনশাআল্লাহ, ঠিক, এই আমি জায়গা যাবো থেকে তোমার আপনাকে সাথে। আমি নিয়ে যাবো। আমি তোমার শ্বশুরবাড়ি যাবো, দেখবো সে কে এসে। ওকে, ঠিক আছে। ডান।